সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, যারা অলরেডি 18তম নিবন্ধন প্রিলি পরীক্ষা দিয়েছেন, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ লেকচারার, 17তম নিবন্ধনধারী। অর্থাৎ 17তমতে আমার রিটেন রেজাল্ট এসেছে এবং আপনারা হয়তো দেখেছেন আরও বিভিন্ন ভিডিওতে যে আমি 16তম রিটেন দিয়েছিলাম, কিন্তু সেখানে আমার রেজাল্ট আসেনি। কীভাবে 17তম নিবন্ধন পরীক্ষায় আমার রেজাল্ট আসলো, কোন পদ্ধতি অবলম্বন করলাম এই সাবজেক্ট নিয়ে, সেটি আপনাদের কাছে শেয়ার করব। এবং আমি প্রতিনিয়ত তথ্য চেষ্টা করি যে কিভাবে আপনারা আসলে এই ধরনের সাবজেক্ট থেকেও নিবন্ধন প্রভাষক পদে উত্তীর্ণ হতে পারেন, সে ধরনের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করি। আজও আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব যে কিভাবে আপনারা পদক্ষেপ নিলে এবং কিভাবে আপনারা একটা প্রিপারেশন নিলে আপনারা রিটেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে সিলেবাস শেষ করবেন যেভাবে, তার একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রথমে আপনাদের কাজ হলো একটি খাতার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করা। অর্থাৎ আপনি একটি খাতা নেন এবং খাতার মধ্যে যে প্রশ্নগুলো আপনি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনার, আপনি 10 থেকে 16তম কোশ্চেনগুলো দেখলেন, এখান থেকে দেখতে আপনার ধারণা আসবে যে এই প্রশ্নগুলো আমাকে পড়তেই হবে, ওই প্রশ্নগুলো আপনি খাতায় নোট করেন। আর আপনারা জানেন যে কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু প্রশ্ন 80 থেকে 90% প্রশ্ন অবশ্যই কমন পড়ে। যেমন ধরেন আপনি 20টি রচনামূলক প্রশ্ন নোট করেছেন এবং ভাবতেছেন যে এগুলো গুরুত্বপূর্ণ, তাই তাই এখান থেকে প্রশ্ন বাদ দেওয়া যাবে না। তার মানে আপনি সাপোজ আমি মনে করলাম আপনি 20টি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন পেয়েছেন এবং আপনি এরকম পাবেনও। 18টি 20টি প্রশ্ন পড়লেই আপনারা কিন্তু ফুলফিল কমন পাবেন। তাহলে এরকম 20টি প্রশ্ন যখন আপনারা লিখবেন খাতায়, তখন এরপরে কি করবেন? এরপরে এরকম ভাবে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন খাতায় নোট করুন। 20 থেকে 25টি হয়তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন, যেগুলো লিখবেন 20-25টি। সংক্ষিপ্ত পাবেন 20-25টি আর রচনামূলক 20টি, এ ধরনের কিছু প্রশ্ন পাবেন। শুধু প্রশ্নটা করে আপনি নাম্বার করে লেখেন। এরপর দ্বিতীয় কাজ হবে আপনাদের প্রতিদিন মিনিমাম একটি রচনামূলক ও একটি সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করা। তারপরে আপনাকে চেষ্টা করতে হবে, যদিও মনে করেন যে আপনাদের পরীক্ষার এখনো 1.5 মাসের মতো আছে, কিন্তু 1.5 মাস খুব বেশি দিন নয়। আসলে এগুলো প্রশ্ন পড়ার আগে রিভাইজ করতে হবে এবং মনে রাখাটা খুবই রিস্ক। অনেক পয়েন্ট থাকে, অনেক সংখ্যা থাকে, তো তাই বেশি বেশি রিভিশন করতে হয়। আর রিভিশনের জন্য প্রথমে আবার মুখস্থ করা দরকার, তারপরে রিভিশন করলে খুব তাড়াতাড়ি মুখস্থ হবে এবং মনে থাকবে। তাহলে প্রতিদিন কাজ হবে একটি করে রচনামূলক ও একটি করে সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করা। রাতে প্রশ্ন মুখস্থ করবেন। দিনের মধ্যে পড়লে আসলে তেমন মনে থাকে না। আপনি রাতের মধ্যে যখন দেখবেন নিস্তব্ধ হয়ে গেছে সবকিছু, আপনি 9টা-10টা এর মধ্যে পড়া শুরু করবেন। দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি রচনামূলক প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ হবে। কাজ হবে একটি রচনামূলক প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করা এবং মুখস্থ করবেন রাতে। এবং সকালে প্রথম কাজ হলো প্রশ্নের উত্তর রিভিশন করা, যেগুলো আপনি রাতে পড়েছিলেন এবং একটি খাতায় লিখেছিলেন। আপনি যখন রিভিশন করবেন যে আমি রাতে আজকে কি পড়েছি, সেগুলো যখন ভাববেন এবং রিভিশন করবেন, দেখবেন যে আপনার কিন্তু সকল পড়াগুলো মাথায় আসবে না। দেখবেন কিছু ঠিক হবে, কিছু মনে নেই। তখন কি করবেন? যখন মনে দেখবেন নাই, তখন আবার ওই প্রশ্নটা রিভিশন করবেন এবং রিভিশন করে সাথে সাথে লিখবেন। দেখবেন তাহলে মনে থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার মুখস্থ হয় নাই, আমি আর না পড়ি, তাহলে কিন্তু হবে না। আপনি জানেন এবার 18তম নিবন্ধন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক পোস্ট ফাঁকা, প্রায় 1 লাখের মতো পোস্ট ফাঁকা থাকবে। শুধুমাত্র আপনারাই অ্যাপ্লাই করতে পারবেন, কারণ 16-17 তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জব হচ্ছে। তার মানে যত পোস্ট ফাঁকা থাকছে সবগুলো 18তম জন্য, এবং অসংখ্য পোস্ট ফাঁকা থাকবে। এনটিআরসি অসংখ্য নিয়োগ দিবে এবার, এবং এদের মধ্যে থেকে আপনাদের জব নিশ্চিত হবে। যদি জবটা নিশ্চিত করতে চান, তাহলে অবশ্যই সিলেবাস বেস পড়াশোনা করতে হবে। মনে রাখবেন, যদি না লিখে শুধু পড়েন, তাহলে আপনার পরীক্ষায় তেমন ফাস্ট হবে না। তার মানে আপনি শুধু পড়লেন আর পড়লেন, পড়ে লাভ নেই এখানে। আসলে যেটা বলার সেটা হচ্ছে, যতই পড়েন না কেন, আপনি যদি লিখতে না পারেন, তাহলে পরে কিন্তু লাভ নেই। অতএব বেশি লেখার চেষ্টা করবেন, কারণ আপনার সময়ের সাথে আপনার হাত মিলাতে হবে। যে সময় দেবে ওই সময়ের মধ্যে আপনার লেখা কমপ্লিট করতে হবে। এখানে অনার্স কিন্তু নয় যে 4 ঘন্টায় আপনি লিখবেন 5টি রচনামূলক, 5টি সংক্ষিপ্ত। এখানে অতগুলোই লিখতে হবে, ঠিক আছে,
কিন্তু আপনার তো 4 ঘন্টা সময় দেওয়া হবে না, এখানে 3 ঘন্টার মধ্যে আপনাকে ওই প্রশ্নগুলো মেকআপ করতে হবে। তাই আপনি অবশ্যই সময় মেনটেন করবেন, সময় দিয়ে প্রশ্নগুলোকে ভাগ করবেন, যতটুকু সময় একটা প্রশ্ন পাওয়া যায় ততটুকুর মধ্যে লেখা শেষ করবেন। মনে রাখবেন 100 মার্কের অ্যান্সার করতেই হবে, এই মাথায় যেন ধারণা থাকে, এই সময় যেন মেনটেন যেন করতে পারেন, কারণ রাষ্ট্রবিজ্ঞানের মার্ক অনেক কম দেয়। তাই সম্পূর্ণ 100 মার্কের অ্যান্সার না দিলে পাস পাওয়ার আশা করাটা বোকামি। আপনাকে প্রথম খুব পড়তে হবে, ইচ্ছে করবে, এরপর 7-8টি প্রশ্ন পড়ার পরে আর পড়তে ইচ্ছে করবে না। প্রথম মনে হবে যে না আমাকে পাস করতেই হবে, তখন 7-8টি প্রশ্ন আপনি পড়বেন, ঠিক আছে ওই ধাক্কায়। এরপরে দেখবেন যে আর কিছুদিন পর আর পড়তে ইচ্ছে করবে না। তাই নিজেকে প্রস্তুত রাখার জন্য আগে ভাববেন যে রিটেনে পাস করতে পারলে আমি নিশ্চিত। এই কথাটা যখন আপনার মনে হবে তখনই আপনার পড়তে ইচ্ছে করবে। যখন এ ধরনের পজিটিভ চিন্তা আসবে দেখবেন যে আপনাকে পড়তে ইচ্ছে করবে, এবং এ ধরনের চিন্তা ভাবনা করে পড়াশোনা করা উচিত। আসলে এমনি এমনি পাস আসবে না, আপনাকে পরিশ্রম করতে হবে। যে সকল প্রশ্নের সংজ্ঞা ও পয়েন্ট থাকবে সে সকল প্রশ্ন বেশি করে পড়তে হবে। সংজ্ঞায় কখনো দার্শনিকের নাম ভুল করা যাবে না, এবং পয়েন্ট নিজে নিজে মেক করবেন না। মূল কথা হচ্ছে আপনারা কখনো দার্শনিকের নাম অন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এবং সংজ্ঞাও বানাবেন না। হুবহু বই বা গাইডের ভাষায় লিখবেন, এবং নাম এবং সংজ্ঞা যেন সব যেন বইয়ের ভাষায় বা গাইডের ভাষায় যেন থাকে, আর পয়েন্টগুলো বইয়ের ভাষায় লিখবেন, বানানো পয়েন্ট না দেওয়ার চেষ্টা করবেন। সংজ্ঞা ও পয়েন্টগুলো খাতায় নোট করুন এবং প্রত্যেহ প্র্যাকটিস করুন। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট আর সংখ্যাগুলো কিন্তু খুব কম মুখস্থ থাকে, ওই জন্য এগুলো খাতায় শর্ট করে রাখবেন। সাপোজ আপনি একটি প্রশ্ন পড়ছেন এখানে যে সংবিধান কাকে বলে, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য দাও। তা সংবিধান কাকে বলে ওখানে অবশ্যই 2-3 জন দার্শনিকের নাম দিয়ে সংবিধানের 2-3টে সংজ্ঞা মুখস্থ রাখতে হবে আপনাকে, এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আপনার পয়েন্টগুলো মনে রাখতে হবে। আপনি শুধু পয়েন্ট কয়টি আর সংজ্ঞা 3টি খাতায় হাফ পেজের মধ্যে লেখা শেষ করতে পারবেন। পয়েন্টগুলো মনে থাকলে পয়েন্টের ভিতরের টপিকগুলো আপনি বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। তাই যেগুলো প্রশ্নের পয়েন্ট আছে সেগুলো পয়েন্ট মুখস্থ করুন এবং সংখ্যাগুলো মুখস্থ করে খাতায় লিখে রাখুন। দেখবেন যে যখন 5-7টা প্রশ্ন হবে মুখস্থ, দেখবেন যে একদিনে আপনি রিভিশন করতে পারবেন। কিন্তু আপনি যদি অল ইন অল পড়তে যান তাহলে কিন্তু মনে থাকবে না। তাই সম্পূর্ণ পড়ার দরকার নেই, পড়ুন শর্টকাট, কিন্তু লেখার সময় বিস্তারিত লিখবেন, এবং যেটা আপনার মেধা দিয়ে লিখতে হবে এবং বানিয়ে বানিয়ে লিখতে হবে। কারণ পয়েন্ট মনে থাকবে কিন্তু ভেতরে এগুলো তো অত মনে থাকবে না। 2-1টা প্রশ্নের ভেতরে এগুলো পড়বেন, যে প্রশ্ন 4-5টি প্রশ্ন আপনার মনে হইতে পারে এই 5টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তখন ওই 5টি প্রশ্ন আপনি একে সুন্দরভাবে পড়বেন। আপনার যদি ধারণা থাকে এই 5টি আসবে, তাহলে দেখবেন পরীক্ষায় 4টি বা 3টি কিন্তু ওখান থেকে কমন পাবেন, কারণ আপনি জানেন যে আপনার কোন প্রশ্নগুলো কমন পড়বে। এটা আপনার অবশ্যই পড়তে পড়তে এবং কোশ্চেন সিলেক্ট করতে আপনাদের একটা ধারণা হবে যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আমিও নিয়েছিলাম যে এই 5টি প্রশ্ন আমার আসবে পরীক্ষায়, আমি তো বেশি পড়তে পারবো না, এই 5টি আমি ডিপিটি পড়ি। আসলে গিয়ে দেখলাম যে 5টির মধ্যে আমার 3টি কমন, একটি হালকা কমন মানে পড়েছিলাম তেমন মনে নেই, তবে লিখতে পারবো, আর একটি আনকমন ছিল। এরকম আপনাদেরও হবে, 5টি প্রশ্ন বা 7টি প্রশ্ন আপনারা ঝকঝকে মুখস্থ রাখবেন, পরের প্রশ্নগুলো এইভাবে পড়লেও হবে। আর রাষ্ট্রবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে, যেমন আমরা যদি বলি প্লেটোর শিক্ষা ব্যবস্থা, এরিস্টটলের শিক্ষা ব্যবস্থা, আমরা যদি দুইটা তুলনামূলকভাবে একবার রিডিং ভালো করে ডিপলি পড়ি এবং প্লেটোর খালি শিক্ষা ব্যবস্থার পয়েন্টগুলো পড়ি, যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, উচ্চতর শিক্ষা ব্যবস্থা, এগুলো মনে রাখলে দেখবেন আপনি বানিয়ে বানিয়ে লিখতে পারবেন, এবং কোন কোন বছর থেকে কোন বছর পর্যন্ত এই শিক্ষাগুলো মানে ছাত্ররা অর্জন করবে এই শিক্ষাগুলো, সেগুলো শুধুমাত্র আমাদের জানতে হবে মূল মূল টপিকটা করে। তাহলে আপনারা ওই শিক্ষাটা গ্রহণযোগ্য আছে কি নাই, কোনটায় গ্রহণযোগ্য আছে, এগুলো জানলে আপনি বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। তবে কিছু প্রশ্ন আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে প্রশ্নগুলো বানিয়ে লেখা অসম্ভব। যেগুলো প্রশ্ন খুব কঠিন মনে হবে সেগুলো প্রথমে পড়ার দরকার নেই, ওগুলো শেষের দিকে, অর্থাৎ পরীক্ষার 5-7 দিন আগে একটু পড়বেন, মনে রাখবেন। প্রশ্নের বিষয়ে ধারণা থাকলেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান উত্তর করা সম্ভব, যদি আপনার একটু এবিলিটি থাকে। তাহলে আপনার এবিলিটি থাকলে আপনি অবশ্যই বানিয়ে বানিয়েও লিখতে পারবেন। আমি যদি বলি এখানে যেমন এরিস্টটলের একটা গুরুত্বপূর্ণ রয়েছে, যে এরিস্টটলের পলিটি সম্পর্কে জানা লেখো। এখন আমি যদি নাই জানি পলিটিতে কি, তাহলে আমি বানিয়ে লিখবো কি? আমাকে পলিটিতে জানতে হবে যে পলিটি বলতে উনি কি বুঝিয়েছেন, ওই সম্পর্কে যদি আমি রিডিং পড়েও যাই তবুও আমি পরীক্ষায় লিখতে পারবো। এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মেকিয়াভেলিবাদ কি? মেকিয়াভেলিবাদ কি? মেকিয়াভেলি ধর্ম বর্ণ বিসর্জন দিয়ে কিভাবে তার রাষ্ট্র শাসন করেছেন, এই সম্পর্কে আমি যদি রিডিং পড়ি আমি কিন্তু বানিয়ে লিখতে পারবো। কিন্তু কিছু দারিদ্রের দুষ্ট চক্র এগুলো কিন্তু কিছু কিছু আছে
যেগুলো বানিয়ে লেখা সম্ভব না, সেই প্রশ্নগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা পড়বেন। আপনি কম লিখেন কিন্তু লেখার দিকে একটু লক্ষ্য রাখেন। মনে রাখবেন, পড়া আসছে, আমি বারবার বলি, রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যদিও আপনারা মনে করেন যে সাবজেক্ট একটু দুর্বল, সাবজেক্ট দুর্বল নয়। আমরা যদি আর্টসের যে কোনো সাবজেক্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্য সাবজেক্টে পোস্ট ফাঁকা থাকে মাত্র 20 থেকে 30টা বা 50টা, হাইয়েস্ট 100টা পোস্ট ফাঁকা থাকে অন্য সাবজেক্টে। কিন্তু আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের দিকে লক্ষ্য রাখি, এখানে বরাবর দেখা যাচ্ছে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে আমরা 300+ পোস্ট ফাঁকা পাচ্ছি এবং প্রার্থী কিন্তু টিকতেছে 150, 200, 130। দেখেন আমাদের 17তমতে টিকেছে 130 জন, কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির পোস্ট ফাঁকা রয়েছে 304টা বা 5টা। আবেদন তাহলে আরো নিশ্চিত 200 পোস্ট ফাঁকা থাকতেছে এবং আরো নতুন পোস্ট আসবে। তার মানে 18তমতেও 300+ পোস্ট ফাঁকা থাকবে, তাই অনেক পরীক্ষার্থী টেকার সম্ভাবনা রয়েছে। সো আপনারা সেভাবে একটা ডিপলি প্রিপারেশন নেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। এরপরেও আপনাদের যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষা কবে? ঈদুল আজহার আগে পরীক্ষা হওয়ার তেমন সম্ভাবনা নাই, তাই ঈদের পরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সিলেবাস ভিত্তিক পড়ার চেষ্টা করবেন, তবে যাদের সিলেবাস পরিবর্তন হয়েছে তারা একটু গুরুত্ব সহকারে পড়বেন, সিলেবাস থেকে পড়বেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।